লন্ডন পার্লামেন্ট ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলা চালিয়েছে উগ্রবাদী গোষ্ঠী। ধারণা পুলিশের, হামলাকারীর নাম প্রকাশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির অন্তত 25 পরিবারের কোনো না কোনো সদস্য নিখোঁজ, আতঙ্কে স্থানীয়রা। শিগগিরই কারণ অনুসন্ধানে নামছে পুলিশ। কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকেই ভাড়া করা হচ্ছে বহনকারীদের। রাজধানীতে গণপরিবহনে প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা। হয়রানির আশঙ্কায় পুলিশের সহায়তা নিতে অনাগ্রহ, নিজেদেরই উদ্যোগী হবার পরামর্শ নারী অধিকার কর্মীদের। এবং ব্রিটিশ আমলের পুরনো পদ্ধতিতে দুর্যোগের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের কাছে, নিজস্ব স্যাটেলাইট স্থাপনের দাবি। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল। ব্রিটেনে পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলা চালিয়েছে উগ্রবাদী গোষ্ঠী, ধারণা করছে পুলিশ। হামলাকারীর নাম আবু ইজাদিন ও তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল বলে জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। সন্ত্রাসী হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। সন্ত্রাসী হামলার কাছে ব্রিটেন হার মানবে না মন্তব্য করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। থমথমে অবস্থা বিরাজ করছে লন্ডন জুড়ে। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলার ঘটনায় গোটা শহর যেন স্তব্ধ। বুধবার ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের উপর আকস্মিকভাবে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় বেশ কয়েকজন। আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। এটা খুবই দুঃখজনক, কেননা লন্ডন বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির শহর। আমরা সবাই এখানে মিলেমিশে থাকি, কিন্তু মনে হচ্ছে এখন উল্টো। আমি সত্যি বাকরুদ্ধ। এটা খুবই ভয়ঙ্কর, কেউ নিরাপদ নয়। কখন যে আবারও এমন ঘটনা ঘটবে তা কেউই জানে না। এই হামলার পরপরই ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ওই হামলাকারী। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়। এর মধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী টোবিয়াস ইলুট আহত পুলিশ সদস্যকে বাঁচাতে চেষ্টা চালালেও পরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মুলতবি ঘোষণা করা হয় পার্লামেন্টের অধিবেশন। পরে এমপিদেরও নিরাপদে বের করে আনা হয়। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি কোবরা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারাই আমাদের মূল্যবোধকে দমাতে চাইবে, আমরা তার কঠোর জবাব দেব। পার্লামেন্ট ও শহরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। কোনো সন্ত্রাসবাদকে আমরা প্রশ্রয় দেব না। এরই মধ্যে লন্ডনের পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে পুরো শহরে সতর্কতা জারি করেছে। পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হামলার ঘটনার তদন্ত করছে কাউন্টার টেররিজম ইউনিট। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। আর কেন এই হামলা চালানো হয়েছে তার কারণ অনুসন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একাধিক ব্রিটিশ গণমাধ্যম হামলাকারীর নাম আবু ইজাদেন ও তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল বলে জানালেও ইজাদেনের ভাই দাবি করেছে সে এখনো জীবিত এবং কারাগারে রয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশের সরকার। শিরিন আক্তার, সময় সংবাদ। লন্ডনে পার্লামেন্ট প্রাঙ্গণে হামলার ঘটনায় নিরাপদে রয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনায় ভেতরে থাকা পার্লামেন্ট সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সে সময় সেখানে উপস্থিত ছিলেন। হামলার পরপরই টুইট বার্তায় তিনি জানান পার্লামেন্টের সেফ রুমে নিরাপদে রয়েছেন তিনি। পাশাপাশি তার ব্যাপারে খোঁজ খবর নেয় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির সদস্য টিউলিপ 2015 সালে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে নির্বাচিত হন।
এদিকে হামলার পর মধ্য লন্ডন জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সংসদ অধিবেশন চলাকালীন সময়ে বুধবার ঠিক 2:40 সংসদের বাইরে পথচারীদের উপর গাড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরবর্তীতে সেই গাড়ি থেকে বের হয়ে পুলিশ সদস্যদের উপর ছুরিকাঘাত করে। এ সময় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাকে গুলিবিদ্ধ করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সেই সময় অন্তত 4টি গুলির শব্দ শোনা গিয়েছে। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদ অধিবেশনের ভিতরে ছিলেন এবং পরবর্তীতে তাকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় স্কটল্যান্ড, ওয়েলস এবং ব্রিটেনের সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লন্ডন মেয়র সাদিক খান বলেছেন এটি একটি সন্ত্রাসী হামলা এবং পুরো লন্ডনবাসীকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। ঘটনা পরপরে স্কটল্যান্ড ইয়ার্ড সহ বিশেষ নিরাপত্তা টিম পুরো পার্লামেন্ট এলাকা ঘিরে রেখেছেন এবং স্থানীয়দের এই এলাকাতে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে ঘটনা কি কারণে ঘটেছে তার এখনো কোনো বিস্তারিত জানা যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির অন্তত 25টি পরিবারের কোনো না কোনো সদস্য নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে সীতাকুণ্ডে আত্মঘাতী হওয়া এক জঙ্গির স্বজনও। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বাইশারি ইউনিয়নের অন্তত 70 জন রয়েছে যাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মাঝে। পুলিশ বলছে খুব শিগগিরই নিখোঁজ ব্যক্তিদের তালিকা করার পাশাপাশি তাদের নিখোঁজের কারণ খুঁজে বের করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন সীতাকুণ্ডে আস্তানা গড়া দুই জঙ্গি পরিবার জহিরুল ও কামাল হোসেন এই ইউনিয়নের বাসিন্দা। সীতাকুণ্ডের ঘটনার প্রায় 1 বছর আগে নিখোঁজ হয় তারা। একই ইউনিয়নের যৌথখামার গ্রামের ইউনুস বাড়ি থেকে উধাও হয় প্রায় 1 যুগ আগে। তারপর মাঝে মধ্যে বাড়ি এলেও বছর 2 ধরে আর দেখা নেই তার। একই এলাকার আমির হোসেনেরও খোঁজ নেই অনেক দিন। এলাকার এরকম আরো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। ইউনুস বাড়ি থেকে দীর্ঘদিন ধরে চলে গেছে, ওর খোঁজ খবর নেই। এক ভাই নিখোঁজ আছে, একদম বড়টা, সবার বড়টা আমির হোসেন। 6-7 বছর পর্যন্ত আমাদের সাথে কারোর সাথে যোগাযোগও নাই, অনেক খোঁজ খবর নেই। আমার অসুস্থ মধ্যে তখন আমার সুস্থরা হইনি পারে, নিজেও আর হইনি পারি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন বাইশারি ইউনিয়নের অন্তত 70 জনের কথা জানা গেছে যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। 9টি ওয়ার্ডের মধ্যে 9টা মেম্বারকে তদন্ত লাগাইছি যে কজন লোক বাইরে আছে। এর মধ্যে 60-70 জন মতো বাইরে, দেশের বাইরে আছে। তার মধ্যে 6 জন আমরা এখন পর্যন্ত নিখোঁজ পেয়েছি। এরকম নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার জন্য গেছে, এখন শোনা যাচ্ছে ফ্যাক্টরিতে কাজ করছে কিছু লোক, আর কিছু লোক জঙ্গিবাদের সাথে জড়িত। জঙ্গিগুলোর নাম শোনার পর বাইশারের 30,000 মানুষ এখন আতঙ্ক অবস্থায় রয়েছে। পরিবার অভিযোগ না করায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন এ বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য না থাকলেও বর্তমানে নিখোঁজদের তালিকা করা হচ্ছে বলে জানালেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্ভবত বাইশারির 6 জন হতে পারে, আর পুরো নাইক্ষ্যংছড়িতে মনে হয় টোটালি 20-25 জন হতে পারে। এরা এখনো আমরা শিওর না, আমরা যাতে বাছাই করতেছি আর কি। এগুলা দীর্ঘদিন ধরে এই এলাকার বেশ কিছু মানুষ নিখোঁজ থাকলেও এ নিয়ে স্থানীয় প্রশাসন কিংবা থানা পুলিশের তেমন কোনো তৎপরতাই লক্ষ্য করা যায়নি। সম্প্রতি সীতাকুণ্ডের ঘটনায় নাইক্ষ্যংছড়ি 2 জঙ্গি পরিবারের সম্পৃক্ততার পরপরই এই নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। সময় সংবাদ, বান্দরবান। তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা ও 3 জনকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুফতি হান্নান ও তার সহযোগীর মৃত্যু পরোয়ানা বিচারিক আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সিলেট ও কাশিমপুর কারাগারে 3 আসামিকে আদালতের রায় পড়ে শোনানো হয়েছে। কারা মহাপরিদর্শক জানিয়েছেন রায় কার্যকরের জন্য প্রস্তুত তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হরকাতুল জিহাদ বাংলাদেশের প্রধান মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহিদুল বিপুলের মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সন্ধ্যায় সময় সংবাদকে তথ্য জানান সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ সগির মিয়া। এছাড়া জঙ্গি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা বৃহস্পতিবারই তা জানা যাবে বলেও জানান তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির মধ্যে মুফতি হান্নান ও বিপুল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এবং রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
মুফতি হান্নান এবং শরীফ শাহিদুল ইসলাম আর দিলওয়ার হোসেন রিপনের রিভিউ আবেদন খারিজ হয়েছে এবং মহামান্য বিজ্ঞ আদালত থেকে তাদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। মৃত্যু পরোয়ানা আমরা পেয়েছি। ইতির ভিতরেই আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে মুফতি হান্নান এবং শরীফ শাহিদুল ইসলাম বিপুলের মৃত্যু পরোয়ানাটা পাঠিয়ে দিয়েছি। রিপনের রায়ের বিষয়কে তাকে অবহিত করেছি। সে বলেছে যে সে তার আইনজীবী এবং পরিবারের সাথে আলাপ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতির বরাবরে প্রাণ ভিক্ষার সিদ্ধান্তটা সে জানাবেন। এদিকে সকালেই মুফতি হান্নান ও বিপুলকে তাদের মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়েছে বলে জানান কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান। এই দুজনেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন বলে জানিয়েছেন। প্রাণ ভিক্ষার আবেদন প্রক্রিয়াও এরই মধ্যে শুরু করে দিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি রয়েছে তাদের। কারা কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত থাকে, সুতরাং এখনো প্রস্তুত। 2004 সালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গ্রেনেড হামলায় বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা হয়। এতে আনোয়ার চৌধুরী গুরুতর আহত হন আর 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হন। পরবর্তীতে সেই মামলায় মুফতি হান্নান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত এবং আদালতের এই রায়ের বিরুদ্ধে মুফতি হান্নান রিভিউ করেছিলেন এবং গত রোববার মুফতি হান্নানের রিভিউটি খারিজ হয়ে যায় এবং মঙ্গলবার রিভিউর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর। লাগেজ কিংবা ব্যাগেজ নয়, এখন পেটে করে নিয়ে আসা হচ্ছে স্বর্ণের বার। তাও আবার একটি বা দুটি নয়, 15 পিস পর্যন্ত স্বর্ণের বার আনছে পাচারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে বিপজ্জনকভাবে পায়ুপথ বা রেকটাম দিয়ে প্রবেশ করিয়ে শরীরের ভেতরে এসব স্বর্ণের বার আনা হচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দরে গত মাসেই ধরা পড়েছে এ ধরনের 4টি চালান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিমানবন্দরের লাগেজ কিংবা ব্যাগেজ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অহরহ ধরা পড়ছে শত শত পিস স্বর্ণের বার। তবে নিরাপদ পাচারের জন্য ভিন্ন পন্থা নিতে শুরু করেছে চোরা কারবারিরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 4টি চালানে ধরা পড়ে 31 পিস স্বর্ণের বার। স্বর্ণগুলো আনা হয়েছে পেটের ভেতরে। রেকটামের মধ্যে এই গোল্ডগুলো আনলে আপনার স্বাভাবিকভাবে অন্য কোনো উপায়ে ধরা সম্ভব হয় না যদি তাকে সন্দেহ না করা হয় বা ইনফরমেশন না থাকে বা স্ক্যান না করা হয়। পাসপোর্ট দেখলে বোঝা যায় যে তার প্রোফাইলটা কি, সে কি বড় বিজনেসম্যান নাকি সাধারণ মানুষ হলে কেন বারবার যাওয়া আসা করে। এখান থেকে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছে মূল পাচারকারীরা তাদের দুবাই থেকেই ভাড়া করে প্রতি পিস স্বর্ণের বার বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য তাদের 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক্সরে করে অথবা মলত্যাগ করার পরে ওই মলত্যাগের সাথে ওই স্বর্ণের বারটা চলে আসতেছে। তারা ওই বিমান খরচটা বাঁচানোর জন্য বা হয়তো নগদ সামান্য কিছু অর্থের লোভে এই ঝুঁকিপূর্ণ কাজটা করে থাকে। আটককৃতদের একজনের পেটে ছিল 15টি স্বর্ণের বার, যার মোট ওজন 1 কেজি 700 গ্রাম। চিকিৎসাবিদরা বলছেন দীর্ঘ সময় যে কোনো জিনিস পেটের মধ্যে রেখে দেওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাইরে ব্লিডিং এবং ভিতরে ব্লিডিং হতে পারে এবং যদি পারফোরেশন হয়, যেটা আমরা বলি ছিদ্র, সেটা যদি হয় তাহলে তো আসলে জীবনের পুরোটাই আপনার হুমকির মধ্যে পড়বে। যদি রক্তের মধ্যে যায় তাহলে সেই কারণে আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, যেমন আপনার কিডনি, লিভার, এগুলো তো নষ্ট করবেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের রক্ত যে তৈরি করার যে বোন ম্যারো বলি আমরা, সেটা সিভিয়ার ডিপ্রেশন করতে পারে। স্বর্ণ আনার ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় 3টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত 3 জনই প্রায় চট্টগ্রাম দুবাই রুটে যাওয়া আসা করত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, চাহিদা থাকার পরও ক্ষতিকর জীবাণু থাকায় ইউরোপে 8 ধরনের সবজি রপ্তানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস। দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব জলবায়ু। তা মোকাবিলায় নানা আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে উন্নত দেশগুলো। অথচ বাংলাদেশে প্রতি মৌসুমে কয়েকবার দুর্যোগ দেখা দিলেও তার পূর্বাভাস দেয়া হচ্ছে এখনো সেই ব্রিটিশ আমলের প্রযুক্তির মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন যতটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাও আবার নানান সংকটের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। বাতাসের দিক ও গতি নির্ণয় করতে বাংলাদেশে এখনো ব্যবহৃত হচ্ছে গ্যাস বেলুন ও থিওডোলাইট নামের মানধাতা আমলের যন্ত্র, যা অনেক আগেই বাদ দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলো।
একবিংশ শতাব্দীতে এসেও দেশের 16 কোটি মানুষকে আবহাওয়া অধিদপ্তর এভাবেই অ্যানালগ পদ্ধতির মাধ্যমে ঝড় বা বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে। বিশ্লেষকরা আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ায় পদ্ধতিকে পুরোপুরি অবৈজ্ঞানিক বলে দাবি করেছেন। তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে নির্দিষ্ট মৌসুম ছাড়াও এখন ঝড় বৃষ্টি সহ নানা দুর্যোগ হচ্ছে। বাংলাদেশ সরকারের বর্তমান যে পদ্ধতি, এটা আমি মনে করি সম্পূর্ণ অবৈজ্ঞানিক, মানুষের সাথে সম্পর্কবিহীন। এই ধরনের ফোরকাস্ট ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে। এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার প্রয়োজন। আবহাওয়া এরকম হলে আমার এই ফসলের জন্য এই কাজ নিতে হবে। কমিউনিটি রেডিও আছে, তাদের মাধ্যমে এটা প্রচার করা সম্ভব। কিছু চেষ্টা হচ্ছে, আমার মনে হয় চেষ্টাটাকে আরো বেগবান করা দরকার। একটা 12 মাসের ক্যালেন্ডার করতে পারি আবহাওয়ার উপর ভিত্তি করে, মৌসুমী বায়ু আসার আগে কি বিপদ, মৌসুমী বায়ু যাওয়ার সময় কি বিপদ। পরিসংখ্যান বলছে জলবায়ুর বিরূপ আচরণের কারণে দেশে বজ্রপাত ও তাতে হতাহতের সংখ্যা বাড়লেও পূর্বাভাস দেওয়ার সক্ষমতা বাড়েনি। আমাদের যে আর্থিং ব্যবস্থা ছিল, যেগুলো বড় বড় বিল্ডিং এ, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাদেরকে আসলে করতে হবে। এছাড়া দুর্যোগ মৌসুমে শুধু বন্দর কেন্দ্রিক যে সংকেত দেওয়া হয় তা যুগোপযোগী নয় বলেও মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। নোয়াখালী, লক্ষ্মীপুর কিংবা কবিরহাট কিংবা সুবর্ণচরের লোকজন কনফিউজ থাকে, কারণ পূর্বাভাসটা দেয়া হয় মংলা, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার নৌবন্দরকে কেন্দ্র করে। পৃথিবীর অন্যান্য দেশে স্থান ভিত্তিক, সময় ভিত্তিক পূর্বাভাসটি দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই মুহূর্তে জাপানের স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া মনিটরিং করা হলেও বাংলাদেশে যে পরিমাণ দুর্যোগ হয় তাতে নিজস্ব স্যাটেলাইটের প্রয়োজন। আমাদের ডপলার ওয়েদার রাডার অবজারভেশন আছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় যেহেতু বাংলাদেশে প্রায় নিয়মিত ব্যাপার, সেটি মনিটর করার জন্য আবহাওয়া অধিদপ্তরেরই এই ধরনের একটি মেট্রোলজিক্যাল স্যাটেলাইট থাকা উচিত, যেভাবে বিটিআরসির কমিউনিকেশন স্যাটেলাইট আছে। লাইটনিং ডিটেকশন ইকুইপমেন্ট দেশের 8টি লোকেশনে স্থাপন একটি প্রকল্পের মাধ্যমে করা শুরু করেছি। তবে আবহাওয়ার পূর্বাভাস জানতে ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সাধারণ মানুষকে সবার আগে সচেতন ও আগ্রহী হতে হয় বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার বেলনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মাগুরা থেকে একটি বালুবাহী ট্রাক কামারখালী যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের বেলনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক আবু হানিফ ও তার হেলপার নিহত হন। ঘাতক ট্রাকটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায় বলে জানায় পুলিশ। রাজধানীতে প্রতিদিনই যাতায়াতের জন্য গণপরিবহনের উপর নির্ভরশীল নারীদের বিড়ম্বনা বাড়ছে। বেসরকারি জরিপের তথ্যে শতকরা 84% নারী যানবাহনের সরাসরি হয়রানির শিকার হন। নারী অধিকার কর্মীরা বলছেন, নারীর ক্ষমতায়ন বিশাল সংখ্যক নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু তার সাথে তাল মিলিয়ে নেই পর্যাপ্ত পরিবহন সেবা। এদিকে বিআরটিএ চেয়ারম্যান বলছেন, নারীদের জন্য নামানো সরকারি পরিবহনগুলো চাহিদার তুলনায় অপ্রতুল। আফেল আমিনের ছবি নিয়ে বিথি হকের রিপোর্ট। গণপরিবহনে যাতায়াত করা যাদের রোজকার নিয়তি, এমন দৃশ্য তাদের চোখ সওয়া, যেন এর আরেক নামই দুর্ভোগ। ইঞ্জিনের পাশে তেতে থাকা সংরক্ষিত নারী আসন, বাসে উঠতে সহায়তার নামে যৌন হয়রানি, বাসে দাঁড়িয়ে থাকা নারীদের ওপর হেলে পড়া কিংবা পাশে বসে থাকা নারী সহযাত্রীর গায়ে ঘুমের ভান করে হেলান দেওয়া। গণপরিবহন ব্যবহার করেন অথচ এমন ঘটনার শিকার হননি এমন নারী হয়তো খুঁজে পাওয়া যাবে না। পিঠে হাত দেয় সরাসরি যে নামেন, এটাই সমস্যা হয়। কিছু কিছু ছেলেরা আছে গায়ে একটু হেলানের চেষ্টা করে, এমনও হয় বাসে 9 জনেরও বেশি ফিমেল হয়, সেক্ষেত্রে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। বাসের ভিতরে তুলতে চায় না, দাঁড়িয়ে থাকতে হবে যেন মহিলাদের, কিন্তু বাসটা ঘন্টার পর ঘন্টা মহিলারা কিন্তু দাঁড়ায় থাকে, এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই। নারী অধিকার কর্মীরা বলছেন, হেনস্থা এড়াতে নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে। নিপীড়নের মাধ্যমে তার সীমারেখা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজ বা পুরুষেরা, যে এটা হচ্ছে আপনার সীমা, এর বাইরে যাবেন না। আমরা আপনার জন্য 9টা সিট বরাদ্দ রেখেছি, এখানেই বসবেন, এর বাইরে আপনি বসলে আপনাকে হেনস্থা হতে হবে। নারীকে ইন্ডিপেন্ডেন্টলি তার সিদ্ধান্ত নিতে হবে, নারীকে আরো বেশি বাইরে আসতে হবে এবং তার জায়গাটা ক্লেম করতে হবে। আমার গায়ের উপর কেউ যদি এসে পড়ে তাকে সরাসরি বলতে হবে। বিআরটিএ জানালেন, যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিটি পেশাদার লাইসেন্স নবায়নের পূর্বে আমরা তাদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে আলোচনা করতেছি। মোবাইল কোর্টে স্পটে যদি কেউ এই বিষয়গুলো অভিযোগ করে, অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। গণপরিবহনে এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েও বাড়তি ঝামেলা এড়াতে নারীরা এখনো পুলিশি সহায়তা চান না। নারী অধিকার কর্মীদের মতে, গণপরিবহনে নারীদের যাতায়াতের জন্য সিট না পাওয়া, সময় মতো বাস না পাওয়া ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র আইনের প্রণয়নই যথেষ্ট নয়।
নিশ্চিত করতে হবে আইনের প্রয়োগও। নারীদের চলার পথ নির্বিঘ্ন বাধাহীন হলেই রক্ষিত হবে নারী অধিকার, ত্বরান্বিত হবে নারীর ক্ষমতায়ন। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, হাতিয়ার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের দু গ্রুপের দ্বন্দ্ব, প্রায়ই ঘটছে সংঘর্ষ, দুর্গম এলাকা হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছে পুলিশ। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সবজি ও ফলমূল রপ্তানি বাড়লেও কমছে অন্যতম বড় বাজার ইউরোপে। ব্যাপক চাহিদা থাকলেও সবজির চালানে ক্ষতিকর জীবাণু পাওয়ায় পানসহ ৮ ধরনের সবজি ও ফলমূল ইউরোপে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এই অবস্থায় রপ্তানির বাধা নিরসনে ঢাকার শ্যামপুরে ল্যাবসহ অত্যাধুনিক প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হয় এখনও চালু হয়নি এটি। হাজারা শিল্ডের রিপোর্ট। 4 বছর আগেও রপ্তানি হওয়া সবজির 52% যেত ইউরোপে। তবে সালমোনেলা ভাইরাস পাওয়ার পর 2014 সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ করে দেয়। এরপর সবজির চালানের ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় পেয়ে 8 ধরনের সবজি ও ফলমূল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেয় ইউরোপ। এ অবস্থায় স্থায়ী নিষেধাজ্ঞা এড়াতে এসব সবজি রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। প্রিকোলিং করে যে এক্সপোর্ট করব, এটার জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের পক্ষ থেকে নাই। আর শাকসবজির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার মতো আমাদের যে সাপোর্ট বাংলাদেশে থাকার কথা, এই সাপোর্টগুলো কিন্তু এখনো নাই। বর্তমানে রপ্তানিকারকরা সহযোগে সবজি প্যাকিং ও গ্রেডিং করলেও তা মানসম্মত নয়। তাই রপ্তানি হওয়া সবজির গুণগত মান নিশ্চিতে 152 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। নীতিমালা আর জনবলের কারণে আমরা এখনো শুরু করতে পারছি না। আশা করা যাচ্ছে যে 30 জুন 2017-এর ভিতরে এটা মানে ফুল ফেজের কাজে আসবে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোগমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে 10টি জেলার 21টি স্থানে চুক্তিভিত্তিক চাষাবাদ করা হলেও বেশ কিছু দুর্বলতার কারণে পুরো সফলতা মিলছে না। কিছু আইটেমস ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে এগুলা ক্রিটিক্যাল আইটেমস, এগুলা তোমরা খুব ভালো করে তত্ত্বাবধান করে দিও। নরসিংদীটাকে এক্সপোর্ট প্রসেসিং ফর এগ্রিকালচার প্রোডাক্টস, আমরা এগুলা এইখান থেকে করতে চাইতেছি যদি সরকার সহযোগিতা করে। 2014-15 অর্থ বছরে মোট 1156 কোটি টাকার সবজি ও ফলমূল রপ্তানি হলেও গেল অর্থ বছরে কমে 992 কোটি টাকা দাঁড়ায়। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের প্রবাসী বাঙালিরাই বর্তমানে বাংলাদেশি সবজির বড় ক্রেতা। রপ্তানিকারকদের মতে এসব দেশের স্থানীয় নাগরিকদের ক্রেতা বাড়ানো গেলে রপ্তানি বাড়ত কয়েক গুণ। এজন্য পোকামাকড়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর সবজি উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর সমন্বিত উদ্যোগ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 8টি দেশের এয়ারলাইন্সের যাত্রীদের কেবিন ব্যাগেজ হিসেবে ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরা বহনে নিষেধাজ্ঞাকে ব্যবসায়িক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইতিহাদ, এমিরেটস, কুয়েত, সৌদি ও কাতার এয়ারওয়েজ সহ 9টি এয়ারলাইন্সের উপর। আর এশিয়া প্যাসিফিক অঞ্চলে ব্যবসায়ী কিংবা কর্পোরেট যাত্রীদের এসব এয়ারলাইন্স ছাড়া যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে যাওয়া প্রায় অসম্ভব। তাই বিশ্লেষকরা মনে করছেন মূলত মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সের সঙ্গে ব্যবসায়িকভাবে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এক হয়ে এই কৌশল নিয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। 21শে মার্চ থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8টি মুসলিম দেশের 10টি বিমানবন্দর এবং ইতিহাদ এয়ারওয়েজ, এমিরেটস, কুয়েত এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজ সহ 9টি এয়ারলাইন্সের যাত্রীদের কেবিন ব্যাগেজে ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে প্রথমে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে। বিশ্লেষকরা বলছেন যেহেতু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যগামী বাংলাদেশের যাত্রীদের এসব এয়ারলাইন্সের উপরেই নির্ভর করতে হয়, তাই সরাসরি তাদের উপর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে। বিশেষ করে ব্যবসায়ী যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এই নিষেধাজ্ঞার কারণে। ঢাকা থেকে কিন্তু আমাদের অন্য কোনো অপশন নাই, আমাদেরকে ওই মিডল ইস্টার্ন এয়ারলাইন্সের উপরে নির্ভর করতে হচ্ছে। বিজনেস ট্রাভেলার যারা আছে তারা সব সময় চাইবে যে তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো যাতে ইজি তাদের অন হ্যান্ড থাকে। এখন তো এয়ারলাইনের মধ্যেই কিন্তু আপনি বসে 38,000-40,000 ফিট উপর থেকে আপনি ইন্টারনেটে কাজ করতে পারেন। অনেকে প্লেনে বসে ল্যাপটপে কাজ করে, এয়ারপোর্টে যখন ট্রানজিট থাকে তখন কিন্তু তারা বসে ল্যাপটপে কাজ করে।
এয়ারলাইন্স ফিনান্সিয়াল মনিটরের তথ্যমতে গত এক বছরে আমেরিকা ও ইউরোপের এয়ারলাইন্সের লভ্যাংশ 9.7% থেকে কমে দাঁড়িয়েছে 5%, যেখানে আগের চেয়ে ব্যবসায়িকভাবে আরও উন্নতি করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইন্স কোম্পানিগুলো। তাই নিরাপত্তার কথা বলে মূলত নির্দিষ্ট এয়ারলাইন্সের যাত্রী টানতে চাইছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ব্যবসায়িকভাবে যার নেতিবাচক প্রভাব এসব এয়ারলাইন্সের উপর পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অঞ্চলে কিন্তু এভিয়েশন গ্রোথ অনেক বেশি, পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকতেই পারে, না হলে কেন হঠাৎ করে মাত্র সামান্য কয়েকটা এয়ারলাইনকে ব্যান দেওয়া হলো। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ, এমিরেটস, কাতার অ্যান্ড ইতিহাদ, এটার পিছনে তারা কিন্তু একটা প্রত্যক্ষ সংগ্রামে তারা নেমেছে। এমিরেটসে গেলে সে এই বাধার সম্মুখীন হবে, কিন্তু সে যদি ডেল্টা এয়ারলাইন্সে যায় তাকে এই বাধার সম্মুখীন হতে হবে না। এতে করে তো এটা অনেকটাই ক্লিয়ার যে না, বিশেষ কোনো এয়ারলাইনকে বাধাগ্রস্ত করার জন্যই এই ধরনের একটা নিয়ম চালু করা হয়েছে আর কি। এয়ারলাইনগুলো ব্যবসায়িক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এমন নিষেধাজ্ঞা বিশ্বের সব বিমান যাত্রীদের ভ্রমণ স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাধাগ্রস্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পানি, গ্যাস কিংবা ড্রেনেজ সিস্টেম, সিটি কর্পোরেশনের এসব সুবিধার কোনো কিছুরই কার্যকর অস্তিত্ব নেই কুমিল্লার বস্তি এলাকাগুলোয়। উপরন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা রেশন সুবিধাও তেমন একটা পান না এখানকার মানুষ। তারা চান আগামীর মেয়র সমাধান করবেন তাদের সব সমস্যা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে তাফসির বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আরেফিন প্রিন্স। দেশের অন্য সব বড় শহরের মতোই কুমিল্লাতেও রয়েছে এরকম কয়েকটি বস্তি এলাকা, যেগুলোতে ভোটার সংখ্যাও নেহায়েত কম নয়, প্রায় 35,000। নগরীর এসব এলাকার বাসিন্দারা থাকেন অস্বাস্থ্যকর পরিবেশে, ন্যূনতম নাগরিক সুবিধা ছাড়াই। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। পানির সমস্যা আছে, ঘর দুয়ারের, লেফটিনের সব কিছুরই সমস্যা আছে। গ্যাস মনে করেন সকাল 7টা বাজে যায়, 3টা 4টার দিকে গ্যাস আই উলাফেন তো মনে করেন খিদা ফেটের জ্বালা তো ইয়া করতে পারে না, মাটির চুলের ভিতরে রান্ধন লাগে। পানি পাওয়া যায় না, আমরা অন্য এলাকা থেকে পানি না খাইতে হয়। ভোটাররা বলছেন বিভিন্ন সময় নির্বাচনের আগে প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ভোটের আগে এমন সব প্রার্থী আইয়ে যে আমরা করে অনেকগুলো সাহায্য দেবো, আমরা করে এইটা দেবো, হেটা দেবো, হেটা দেবো, কাজরা ভোট পাস হয়ে গেলে আমাদের কাছে এরায় না। 5 বছর পরে আবার আসে, আইলে একই কথা বলে। নগরীর একটি অংশের এই অবস্থাকে দুঃখজনক উল্লেখ করে এই উন্নয়ন কর্মী বলছেন, বস্তিবাসীর ঐক্যহীনতার সুযোগ নিয়েই তাদের উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে এতদিন। তাদের জন্য যে রেশনিং এবং বিভিন্ন যে ভাতা, এই বিষয়গুলো আসলে একটি সিটি কর্পোরেশন হিসাবে মেয়র কিংবা কাউন্সিলররা ততটা গুরুত্ব দিয়ে দেখছে না। পৌরসভার যুগ থেকে সিটি কর্পোরেশন, এই দীর্ঘ সময়ে কুমিল্লা শহরের অনেক কিছুই উন্নয়ন হয়েছে। তবে এই নগরীতে এরকম যেসব বস্তি এলাকা রয়েছে, সেই এলাকাগুলো আছে অনেকটা আগের মতোই। এখানকার ভোটাররা বলছেন, আর যাই হোক, আগামীতে যিনি মেয়র নির্বাচিত হবেন তিনি যেন নজর দেন এসব এলাকার উন্নয়নে। তাফসির বাবু, সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সময় সংবাদ। আমি তো আমিনারে না দেখে মরুম না। যেদিন যুদ্ধে যাই, ওর ছোট্ট হাতটা আমার বড় উপরটা সরাইয়া গোটখুন্ডা আন্ধারের মধ্যে বাইরে গেছিলাম। এরপর দেশ স্বাধীন করে ঠিকই ফিরছি, কিন্তু আমার আমিনারে জীবন্ত না। প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ হারাতে দেব না। ছুটছি দেশের কোনায় কোনায়, বীরদের মুখে বীরত্বের কথা দিয়ে তৈরি করছি ডিজিটাল ভিডিও আর্কাইভ ৭১-এর কথা। বিজয়ের এই প্রেরণা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। চলো বহুদূর। গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত রাতে রিটার্নিং কর্মকর্তা ভোট গণনা শেষে এই বেসরকারি ফল ঘোষণা করেন। গোলাম মোস্তফা আহমেদ পান ৯০,১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গুল প্রতীকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি পেয়েছেন ৬০,১০০ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দেন। পরে শুরু হয় ভোট গণনা। কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। গত বছর ৩১শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টারপাড়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে আসনটি শূন্য হয়। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের দু গ্রুপের সমর্থকদের মধ্যে দিনের পর দিন চলছে সংঘর্ষ।
দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এই এলাকার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে প্রতিনিয়তই শঙ্কার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে এলাকার মানুষকে। পুলিশ বলছে দুর্গম এলাকা হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সংঘর্ষের ঘটনা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে 1 বছর আগে, কিন্তু এখনো জয়ী চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দিনের পর দিন চলছে সংঘর্ষ। এলাকাবাসীর অভিযোগ, দুপক্ষই চেষ্টা করছে এলাকায় আধিপত্য বিস্তারের। এতে প্রায় প্রতিদিনই আহত হচ্ছে মানুষ। এ পর্যন্ত নিহত হয়েছে 2 জন। ভোট করার পর 22 দিন পরে আমাদের বাড়িতে যায় হামলা করছে। 7-8 দিনের জন্য আমরা টোটাল ঘুম যেতে পারি না, যে ফায়ারিং শুরু হয়েছে। এখন দোনো দল আওয়ামী লীগ। আমার হুতা ওইদালি মামলার সাক্ষী, এই জন্য তারা টার্গেট করে আমার ছেলেকে মারি ফেলাইছে। এদিকে দুপক্ষই নিজেদের আওয়ামী লীগের সমর্থক দাবি করে দোষারোপ করছেন একে অপরকে। যেহেতু আমি থানা পুলিশ সাধারণ সম্পাদক, আমাকে বিচলিত করা, আমার এলাকায় অশান্তি রাখা, আওয়ামী লীগের লোকজনকে ক্ষতিগ্রস্ত করা, এটার মূল লক্ষ্য। এবং টোটাল নায়ক মমতা হিসেবে আমার প্রতিপক্ষে যিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছে, তিনি যে যারা এলাকাতে লুটতরাজ করে তাদেরকে বরঞ্চ বারবার তাদেরকে পুরস্কৃত করেন, তাদেরকে বিভিন্ন টিআর কাবিখা দিয়া, বিভিন্ন কর্মসূচি দিয়ে তাদেরকে সাপোর্ট দেয়। চরকিং ইউনিয়নের সংঘর্ষের কথা স্বীকার করে পুলিশ বলছে, উপকূলীয় দুর্গম এলাকা হওয়ায় এই এলাকায় নির্বিঘ্নে টহল দেওয়া সম্ভব হয় না। এখনো মাঝে মাঝে কিছু সহিংস ঘটনা এই ইউনিয়নটাতে ঘটতেছে। আমরা আমাদের স্বল্প সীমিত যানবাহন এবং রাস্তাঘাটের বেহাল দশার কারণে স্মুথলি আমরা আসতে পারি না। 2016 সালের 22 মার্চ হাতিয়ার চরকিং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এখন পর্যন্ত সহিংসতার 23টি মামলা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। এদিকে নোয়াখালীর হাতিয়ায় 2 গ্রুপের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। গত রাত 8টার দিকে চরকিং এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে চরকিং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল প্রতিপক্ষের মুরাদ ও আবু তাহেরের। এর জের ধরে রাতে মুরাদ ও তাহেরের বাড়িতে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় 5 জন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। কাশবন আর জঙ্গলে পরিপূর্ণ 10 বছরের পরিত্যক্ত একটি চরে ফসল ফলিয়ে ভাগ্য পরিবর্তন করেছেন শরীয়তপুরের নদী ভাঙন কবলিত কয়েকশো কৃষক। প্রথমবারের মতো আলু আবাদ করে লাভবান হয়েছেন তারা। এতে সংসারের অভাব দূর হয়েছে তাদের। মফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই মেঘনা নদীতে বিলীন হয় শরীয়তপুরের শত শত একর কৃষি জমি সহ আবাসিক এলাকা। অন্যদিকে জেগে ওঠে চর। দীর্ঘদিন ধরে এসব চর পড়ে থেকেছে পতিত অবস্থায়। কিন্তু নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের শ্রীপুর চরকে চাষের আওতায় আনায় ভাগ্য ফিরেছে এলাকার অসংখ্য মানুষের। স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে কাশবন কেটে তৈরি করা হয়েছে কৃষি জমি। 350 একর জমিতে হয়েছে আলুর আবাদ। বাম্পার ফলন আর ফসলের ন্যায্য দাম পাওয়ায় প্রথম বছরেই লাভবান হয়েছেন তারা। কাশবন ছিল, এটাকে আমি পরিষ্কার করে আলু চাষে আনি। প্রথমে আলু চাষ করি। অনেক জমি একত্র করে সবাই মিলে কাজ করতে আছি। এই জায়গায় আমাদের যে কামলা আছে সবাই 300 টাকা রোজ পাইতেছে। আমরা অনেক সুখী আছি ইনশাআল্লাহ। পদ্মায় যদি চরকে না নেয় তাইলে আমার মনে হয় এখন আলু করে সবাই লাভবান হতে পারবে। জেলার অন্যান্য পতিত জমিতেও ফসলের আবাদ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ সর্বদাই আমাদের তাদেরকে সহায়তা করব। সার্বিকভাবে আমরা পরামর্শ, উদ্বুদ্ধকরণ এবং সহযোগিতা করব যেন এই চরগুলো যেগুলো পতিত রয়েছে সেগুলোতে ফসলের আওতায় আনা যায়। আর কৃষি জমি বাড়তে থাকলে এলাকায় নদী ভাঙনে কমে যাওয়া জমির ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করে কৃষি বিভাগ। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি শতকে প্রায় 1100 থেকে 1200 টাকা মতো তারা লাভ করছে। আগামী বছর যদি এই উদ্যোগটা অব্যাহত থাকে তারা প্রতি শতকে প্রায় 1400 থেকে 1500 টাকা পর্যন্ত লাভ করতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাটে চরাঞ্চলে কয়েক হাজার হেক্টর অনাবাদী পতিত জমি রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। বৃথায় গেল মাহমুদুল্লাহ মাশরাফির প্রচেষ্টা। কলম্বোতে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের কাছে 2 রানে হারের আক্ষেপে পড়ল বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া 355 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিকে জয়ের সম্ভাবনা জাগালেও
352 রানে থামে টাইগারদের ইনিংস। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন 71 রানে। বিশ্রামের কারণে এই ম্যাচে খেলেননি সাকিব, তামিম, মোস্তাফিজ ও শুভাশিস। না, ওয়ার্ল্ড টি-20-র ধর্মশালা নয়, 5 বছর আগে এশিয়া কাপের মিরপুরও নয়, মঞ্চটা নেহায়েত এক প্রস্তুতি ম্যাচের। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের কাছে কলম্বোর এই নিঃশ্বাস ছোঁয়া দূরত্বের হারে বেদনা ছোঁয়নি কাউকেই। রঙিন পোশাকে লড়াইয়ের আগে নিজেদের পরখ করে নেওয়া দরকার ছিল, আর সেই লক্ষ্যে নিজেদের সফলই ভাবছেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। যেটা আমাদের দরকার ছিল যে প্রস্তুতি ম্যাচটা যেন প্রস্তুতি মতো হয় আর কি, ভালো ব্যাটসম্যানরা যেন কনফিডেন্সলি ব্যাটিং করতে পারে, যে নেক্সট 5টা ম্যাচ আছে আমাদের টি-20 সহ। আমরা টসে জিতে আমরা ফিলিং দিচ্ছি এই জন্য আমরা যে চেস করার জন্য। তো উইকেট ভালো ছিল, 350 চেস করতে গিয়েছিলাম, বাট আমরা 2 রানে হারছি, আমাদের কোনো আফেক্ট নেই। ফলাফল নিয়ে সাব্বির না ভাবলেও মাশরাফি আর মাহমুদুল্লাহর কিছুটা আফসোস থাকলেও থাকতে পারে। বড় ব্যবধানে হারের সংখ্যা থেকে দলকে জয়ের দুয়ারে টেনে আনলেন তো এই দুজনই। 239 রানে 7 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ 71 বলে 1 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে 113 রান। ম্যাচ রিয়াদ জুটিতে 58 বলে এসেছে 101 রান। কলম্বো ক্রিকেট ক্লাবে ছোটখাটো টর্নেডো তোলেন টাইগার দলপতি। 35 বলে 4টি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে 58 রান করেন মাশরাফি। আর রোমাঞ্চ ছড়ানো মাহমুদুল্লাহ 71 রানে অপরাজিত থাকলেও জয়ের বন্দরে জাহাজ নোঙর করাতে পারেননি। তবে ইতিবাচক দিকটি হচ্ছে 355 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুলের 0 আর মুশফিকের 20 রান ছাড়া মোটামুটি সবাই রান পেয়েছেন। দারুণ খেলতে থাকা সাব্বির 72, মোসাদ্দেক 53 ও সৌম্য করেন 47 রান। ওয়ানডে টি-20 সিরিজে এই পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সাব্বিরের। ব্যাটসম্যান সবাই রান করেছে আর কি, কম বেশি। তো এটা নেক্সট 3টা সিরিজের নেক্সট 3টা ম্যাচ আছে, এটার জন্য আমাদের কনফিডেন্স অনেক বিল্ড হবে। আর সবচেয়ে বড় বিষয় যে এত রান চেস করছি, আমরা 350 রান চেস করছি, হয়তো 290 380 ইজি চেস করবো ইনশাআল্লাহ। তবে বোলিংটা মন মতো হয়নি টাইগারদের। টসে জিতে ফিল্ডিং এ নেমে লঙ্কানদের দলীয় 36 রানে তাসকিন মুনাভিরাকে ফেরালেও দ্বিতীয় উইকেট জুটিতে আসে 114 রান। কুশল পেরেরা 64 ও ভিরাট কোহলি 67 রান করেন। সঙ্গে ধনঞ্জয়া ডিসিলভার 52, থিসারা পেরেরার 41 ও সিরিবর্ধনের 32 রানের মারমুখী ইনিংসগুলোতে 350 পেরোয় শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের পক্ষে মাশরাফি, তাসকিন, সানজামুল ও সাইফুদ্দিন নেন 1টি করে উইকেট। আগামী শনিবার ডাম্বুলায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফুটবলের খবর। বিদায় ম্যাচটাকে রঙিন করে বীরের বেশে মাঠ ছাড়লেন জার্মান স্ট্রাইকার লুকাস পোদলস্কি। ইংল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে পোদলস্কির একমাত্র গোলেই 3 লায়ন্সদের 1-0 ব্যবধানে হারিয়েছে জার্মানি। এর আগে ডর্টমুন্ডের মাঠে সিগলান ইদুনা পার্কে জমজমাট এক লড়াই দেখেছে স্টেডিয়ামে আগত 82,000 দর্শক। 30 মিনিটে লিভারপুল মিডফিল্ডার অ্যাদাম ললনার শট বারে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় ইংলিশরা। 37 মিনিটে গোল রক্ষককে একা পেয়েও বল গোল বারের উপর দিয়ে পাঠান ডায়মন্ডশাফটদের হয়ে 130তম ম্যাচ খেলতে নামা পোদলস্কি। এর 3 মিনিট পর ইংল্যান্ডের হয়ে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ডোলে আলী। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের আক্রমণেও ধার বাড়ায় জার্মানি, যার ফল আসে ম্যাচের 69 মিনিটে। আন্দ্রে শুলের পাস থেকে পাওয়া বলে পোদলস্কির দুর্দান্ত এক গোলে লিড পায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যা জার্মানদের হয়ে পোদলস্কির 49তম গোল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জোকিয়ামলোর শিষ্যরা। এবার জানাবো বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা খেলাধুলার খবর। দক্ষিণ আফ্রিকায় বসেছে কেপ এপিক সাইকেল প্রতিযোগিতার আসর। এরই মধ্যে শেষ হয়েছে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। এদিকে দক্ষিণ আফ্রিকার পাহাড় পর্বতের ট্র্যাকে কেপ এপিক চললেও স্পেনের কাতালোনিয়ায় চলছে স্ট্রিট সাইকেল রেস। এসবের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। শীত যেতে না যেতেই দক্ষিণ আফ্রিকার ক্যালেডন ও এর আশপাশে গরমের মাত্রাটা একটু বেশি ভোগাচ্ছে অধিবাসীদের। সেই গরম আবহাওয়া ও আর্দ্রতার মাঝেই চলছে কেপ এপিক অফ ট্রেক সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম দিন থেকেই তীব্র গরমের কারণে দ্বিতীয় দিনে এসে 102 কিলোমিটারের ট্র্যাক নামিয়ে আনা হয়েছে মাত্র 62 কিলোমিটারে। তবুও ভোগান্তির কমতি নেই প্রতিযোগীদের, কারণ সাধারণ মানুষ যেখানে ঘর থেকে বেরোতে পারছেন না, সেখানে কখনো পাহাড়ি ঢালে আবার কখনো মেঠো পথে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে আপ্রাণ চেষ্টা চলছে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা ট্র্যাকের চারপাশ, এর মাঝেই উঁচু নিচু ঢাল বেয়ে উঠতে যাওয়া প্রতিযোগীদের লক্ষ্য ট্র্যাক শেষ করার। নারী ও পুরুষদের আলাদাভাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছেন সুইজারল্যান্ডের ক্রিস্টোফার সসার ও চেক প্রজাতন্ত্রের জেরোস্লেভ কুলহাভি। দুজনই 62 কিলোমিটার দীর্ঘ ট্র্যাক পাড়ি দিতে সময় নেন 2 ঘন্টা 33 মিনিট 16.5 সেকেন্ড।
এদিকে নারীদের মধ্যে আরেক সুইস সাইক্লিস্ট এস্থার সাস ও সুইডেনের জেনি স্টেনার হাগ সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নেন 3 ঘন্টা 5 মিনিট 51 সেকেন্ড। দক্ষিণ আফ্রিকার ক্যালেডনে যেখানে তীব্র গরমের মাঝে পাহাড়ি পথে ব্যস্ত সাইক্লিস্টরা, সেখানে বেশ স্বস্তিকর পরিবেশে সাইক্লিং এর অন্যতম বড় মুভি স্টারের আসর বসেছে স্পেনের কাতালুনিয়ায়। 41.3 কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকে প্রতিযোগিতায় নামে বিশ্বের বিভিন্ন দেশের সাইক্লিস্টরা, যাদের মধ্যে সবচেয়ে বড় দল ছিল যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্পেনের। সব প্রতিযোগীকে পেছনে ফেলে 5 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান থেকে ট্রায়াল রান শেষ করেন স্পেনের আলেজান্দ্রো ভালভার্দে ও তার দল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডন পার্লামেন্ট ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলা চালিয়েছে উগ্রবাদী গোষ্ঠী, ধারণা পুলিশের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বান্দরবানের নাইখংছড়ির অন্তত 25 পরিবারের কোনো না কোনো সদস্য নিখোঁজ, আতঙ্কে স্থানীয়রা, শিগগিরই কারণ অনুসন্ধানে নামছে পুলিশ। কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা, দুবাই থেকেই ভাড়া করা হচ্ছে বহনকারীদের। রাজধানীতে গণপরিবহনে প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা। হয়রানির আশঙ্কায় পুলিশের সহায়তা নিতে অনাগ্রহ, নিজেদেরই উদ্যোগী হবার পরামর্শ নারী অধিকার কর্মীদের। এবং ব্রিটিশ আমলের পুরনো পদ্ধতিতে দুর্যোগের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের কাছে, নিজস্ব স্যাটেলাইট স্থাপনের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস পিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।